আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমাদের পাঠ্য বইতে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল। আমরা আজকের ক্লাসে ওই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা একদম প্রথম প্রশ্নে যদি চলে যাই, দেখো খুবই পপুলার একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে লেনদেন বলতে কি বোঝায় বা লেনদেন বলতে কি বুঝো আর কি। দেখো আমরা সাধারণত আমরা এটা মনে করি যে লেনদেন মানে হচ্ছে কোনো কিছু আদান প্রদান করা, অর্থাৎ তুমি আমাকে কিছু একটা দিলা, আমি তোমাকে কিছু একটা দিলাম। এই যে আমরা আদান প্রদান করতেছি, গ্রহণ এবং প্রদান করতেছি, এই জিনিসটাকে আমরা হয়তো বা লেনদেন বলি, তাই না? হ্যাঁ, ওইটাকে তুমি এক অর্থে লেনদেন বলতে পারো যে কোনো কিছুর আদান প্রদানকে আমরা আসলে লেনদেন বলি। বাট আমরা যদি ব্যবসায়িক দিক থেকে চিন্তা করতে চাই, তাহলে শুধুমাত্র কোনো কিছু আদান প্রদান করলেই সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না। আমি ব্যবসায়িক পরিভাষায় বা ব্যবসায়িক দিক থেকে লেনদেন বলতে গেলে এমন ধরনের আদান এবং প্রদানকে লেনদেন বলতে হবে যেই আদান প্রদানের মাধ্যমে আমার ব্যবসায়ের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় এমন কোনো একটা কিছু আদান প্রদান করতে হবে। আমার ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভাবিত হয় এমন কোনো একটা কিছু হইতে হবে। সাধারণত লেনদেনের উৎপত্তি হয় ঘটনা থেকে। ঘটনা কি, আমাদের চারপাশে যা কিছু ঘটে তাকে আমরা আসলে ঘটনা বলে থাকি, এবং ওই ঘটনাগুলো থেকে যেই সকল ঘটনাগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইভেন্ট বা আর্থিক ঘটনা, ওই আর্থিক ঘটনা থেকে মূলত আমাদের লেনদেনের উৎপত্তি হয়। মনে রাখবা, কোনো একটা ঘটনাকে আমি যদি লেনদেন বলতে চাই, তাহলে ওই ঘটনাকে কমপক্ষে 2টা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, ওই ঘটনাটা অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে, এবং ওই আর্থিক ঘটনাটা অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তিত করতে হবে। যদি কোনো ঘটনা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, তাহলেই ওই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো। আমার কথাটা কি বোঝা গেছে? আমরা একটু উত্তরটা একবার রিডিং করব। দেখো কি বলা আছে। বলা আছে, ব্যবসায়িক পরিভাষায় লেনদেন বলতে মূলত এমন সব আর্থিক ঘটনাকে বোঝায় যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ কেবল টাকা আদান প্রদান করলেই সেটা লেনদেন হবে না, বরং সেই আদান প্রদানটি অবশ্যই অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে বা পরিমাপযোগ্য হবে। আমরা একদম সহজ ভাষায় বললে আমরা বলতে পারি, যেসব ঘটনার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে। খেয়াল করো, সাধারণভাবে বা সহজভাবে বললে, যেসব ঘটনার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে, আমরা তাকেই লেনদেন বলবো। কথা কি বোঝাইতে পারছি? এই পর্যন্ত লিখে উত্তর ছেড়ে দিলেও হবে। আমরা একটু এক্সাম্পল হিসাবে দিয়ে দিছি যে কোনো কর্মচারীকে 5,000 টাকা বেতন প্রদান করা হলো, এতে প্রতিষ্ঠানে এটা একটা লেনদেন হয়, কারণ এটার ফলে একবার সম্পত্তির পরিমাণ কমে, আরেকবার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। এই কারণে এটাকে আমরা লেনদেন বলতে পারি। আমার কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? আমরা প্রত্যেকটা প্রশ্ন একবার নিজেরা ব্যাখ্যা করব, তারপরে উত্তরে কি বলা আছে সেটা একটু পড়ার চেষ্টা করব। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? হিসাব সমীকরণ কি? ব্যাখ্যা করো। হিসাব সমীকরণ বা আমরা যেটাকে বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই জিনিসটা আসলে কি? আমরা সবাই সমীকরণটা জানি। আমার ব্যবসায়ের হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। অনেকে এটাকে আমাকে শুধু ই বলে, একই কথা, কোনো অসুবিধা নাই। দেখো, হিসাব সমীকরণ মানে হচ্ছে এমন একটা সমীকরণ, আমাদের পুরো হিসাব বিজ্ঞানের আসলে উদ্দেশ্যই এই সমীকরণটা প্রকাশ করা। হিসাব সমীকরণ বলতে আমরা ওই সমীকরণকে বোঝাই যেই সমীকরণের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই কথাটা সত্যতা প্রমাণ করা হয়। যেই সমীকরণের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই কথাটা সত্যতা প্রমাণ করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে হিসাব সমীকরণ। সেটাকে আমরা কি বলি ভাইয়া? হিসাব সমীকরণ বলি। দেখো
কি বলা আছে, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো হিসাব সমীকরণ। কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে সম্পদের পরিমাণ ওই প্রতিষ্ঠানের মোট দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে। এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। এই সমতাটা আমরা যেই সমীকরণের মাধ্যমে প্রকাশ করি সেটাকে আমরা কি বলি, সমীকরণ বলি, হিসাব সমীকরণ বলি। কোন সমতাটা, আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ আমার প্রতিষ্ঠানের মোট দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে। কথাটা কি বুঝতে পারছি? কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের মাধ্যমে যাচাই করা হয়। আমাদের হিসাব সমীকরণটা কি? আমাদের হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ, এই হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যাসেট, ইকুয়ালস টু দায় যোগ মালিকানা সত্ত্ব। দায়কে আমরা ইংরেজিতে লিয়াবিলিটিস বলি, এবং ওনার্স ইকুইটি, এটাকে বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব, বা সংক্ষেপে যদি আমরা লিখতে চাই আমরা লিখতে পারি এ সমান সমান এল প্লাস ও ই। এখানে উত্তর আমরা ছেড়ে দিতাম। আমাকে যদি বলতো হিসাব সমীকরণ বলতে কি বুঝো, তাহলে আমরা এই পর্যন্ত করে শেষ, আর কিছু করার দরকার ছিল না। আমাকে বলেছি হিসাব সমীকরণ কাকে বলে বা হিসাব সমীকরণ কি, ব্যাখ্যা করো। তো এইটা সমীকরণের উপাদানগুলো আমরা ব্যাখ্যা করে দেই। আমার হিসাব সমীকরণের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আমার হিসাব সমীকরণের আলোচ্য বিষয় কয়টা ভাইয়া? তিনটা। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। দেখো সম্পদ কি ভাইয়া? সম্পদ হলো ব্যবসায়ের মালিকানাধীন অর্থনৈতিক সম্পত্তিগুলা, যেমন নগদ টাকা, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, এই জিনিসগুলাকে আমরা কি বলি? সম্পত্তি বলি। দায় কোনগুলা? তাহলে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। সোজা কথা, ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো কিছু পায়, ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো কিছু পাবে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে দায় বা লিয়াবিলিটিস। এটাকে আমরা কি বলতেছি? দায় বা লিয়াবিলিটিস, তাই না? আচ্ছা, এরপরে মালিকানা সত্ত্ব কি? আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিকের যতটুকু অধিকার সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। মনে করো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ, এইটুকুর মধ্যে মালিকের অধিকার হইছে মনে করো এইটুকু, মালিকের অধিকার এইটুকু। এই যে আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার, এই অধিকারটুকুকে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব বলি। অথবা এরকমও বলতে পারি যে মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদে অবশিষ্ট যা আছে, তৃতীয় পক্ষের দাবি কি? এই যে এইটুকু বাদ দিয়া বাকি যা আছে সব মালিকানা সত্ত্ব। তোমার যেভাবে ভাল লাগে। প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার ওইটা মালিকানা সত্ত্ব, অথবা সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে কি আমার জন্য মালিকানা সত্ত্ব। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো আমরা কিন্তু 2 নম্বর প্রশ্নটাও খুবই ভালো মতো বুঝে ফেললাম। আমরা চলে যাব তাহলে এখন প্রশ্ন নাম্বার 3। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? দ্বৈত সত্তা মানে এখানে দুইটা সত্তা থাকবে। লেনদেনের দ্বৈত সত্তা বলতে প্রত্যেকটা লেনদেনেরই কমপক্ষে দুইটা পক্ষ থাকে, এই জিনিসটাকে বোঝায়। লেনদেনের দ্বৈত সত্তা মানে কি? লেনদেনের দ্বৈত সত্তা মানে হচ্ছে প্রত্যেকটা লেনদেনেরই কমপক্ষে দুইটা পক্ষ থাকবে। এবং দেখো আমাদের যে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, তিনিও কিন্তু তার সুম্মারি, অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনালিটা এই বইতে যেই ধারণাটা আমাদেরকে দিছিলেন, ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি, সেইখানের মূল বক্তব্যই ছিল কিন্তু এইটা যে ভাইয়া আমরা যেই লেনদেনগুলো করি এখানে আসলে কোনো একক পক্ষ দ্বারা লেনদেন সম্পাদিত হয় না, কোনো একক ব্যক্তি কর্তৃক লেনদেন সম্পাদিত হয় না। কোনো একটা লেনদেন হইতে গেলে এখানে দুইটা পক্ষের ইনভলভমেন্ট লাগে এবং দুইটা পক্ষের সমানভাবে ওইটাকে কি বলে, সমানভাবে গুরুত্ব থাকে, সমানভাবে তাদেরকে আসলে সুযোগ সুবিধা দিতে হয় এবং নিতে হয়। তো এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। দেখো লেনদেনের দ্বৈত সত্তা হলো লেনদেনের প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বা হিসাব থাকবে যাদের উপর উক্ত লেনদেনের সমান প্রভাব পড়বে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে।
দ্বৈত সত্তা লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলে ঋণদাতা প্রতিষ্ঠানকে নগদ অর্থ দিল। এই ক্ষেত্রে প্রদেয় হিসাব বা ঋণদাতা বা পাওনাদার যেটা বলি না কেন, এটি একটি পক্ষ বা হিসাব। অপরদিকে নগদান, এটাও কিন্তু ব্যবসায়ের জন্য আরেকটা হিসাব। এবং এই দুই দিকের ধারণার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতিটা গড়ে উঠেছে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়? মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়? খেয়াল করে দেখো, সোজা কথা, আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার থাকে সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। যেমন এখানে আমরা কি বলছি যে ব্যবসায়ীর মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি অথবা দায়ের পরিমাণ বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশে মালিকের দাবি হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিকানা সত্ত্ব হলো ব্যবসায়ের সম্পদের উপর মালিকের অধিকার। ব্যবসায়ের সম্পত্তির উপর মালিকের যেটা অধিকার, যেটা শুরুতেই বললাম। আমার ব্যবসায়ে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন উপাদান হচ্ছে 4টা। সেটা হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই 4টা উপাদান কি করে? আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, তাই না? এই 4টা উপাদান আমাকে কি করে? আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। ওকে, এরপর আমরা চলে যেতে পারি হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। বলা আছে ডেবিট নোট কি? আমি একটু আমার ভাষায় তোমাদেরকে বলি। হ্যাঁ, মনে করো দুজন ব্যক্তির কথা চিন্তা করো। মনে করো একজন হচ্ছে করিম, একজন হচ্ছে রহিম। করিম, তিনি পণ্যটা রহিমের নিকট বিক্রি করছে। করিম রহিমের কাছে বিক্রি করছে। তার মানে কি? রহিম করিমের কাছ থেকে পণ্যটা ক্রয় করছে। করিম পণ্য বিক্রি করছে কার কাছে? রহিমের কাছে। মানে আমি এটাকে আর একটু যদি ঘুরে বলি, সেটা হচ্ছে রহিম সে করিমের কাছ থেকে পণ্য কিনে নিয়ে গেছে। ক্রেতা বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে নিয়ে বাসায় যাওয়ার পরে, অফিসে যাওয়ার পরে, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পরে দেখলো পণ্যটা তার চাহিদা অনুযায়ী হয় নাই, পণ্যটা তার নমুনা মাফিক হয় নাই। এখন আমি যেই ক্যাটাগরির পণ্য চাইছিলাম, আমাকে বিক্রেতা ওই ক্যাটাগরির বা ওই মানের বা আমার ফরমাইশ অনুযায়ী আমাকে পণ্যটা দেয় নাই। তাহলে আমি কি পণ্যটা রাখবো কিন্তু না। আমি তখন তাকে বলবো যে ভাই, এই যে নাও, আমি তোমার থেকে তোমার পণ্য নিয়েছিলাম, এই যে তোমার পণ্যটা আমি তোমারে ফেরত দিয়ে দিলাম। ঘটনা হচ্ছে এইটা। এখন ঘটনা আরেকটা আছে, সেটা হচ্ছে এই ক্রয় বিক্রয়টা হয়েছিল হচ্ছে বাকিতে। এই ক্রয় বিক্রয়টা কিসে হয়েছিল? বাকিতে হয়েছিল। তাহলে বাকিতে যখন করিম পণ্যটা বিক্রি করছিল, তখন করিম জাবেদা দিছিল প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদা দিছিল কে? করিম দিছিল। রহিম যখন বাকিতে পণ্য কিনে নিয়ে গেছে, রহিম জাবেদা দিছে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর কি আর দিছে হচ্ছে তোমার এখানে এটাকে কি বলে? প্রদেয় হিসাব। যেহেতু বাকিতে কিনছে, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, তাই না? এখন রহিম যখন পণ্যটা ফেরত দিয়ে দিবে, তাহলে রহিমের পাওনাদার কমে যাবে। পাওনাদার কমে গেলে ডেবিট করতে হয়। রহিম একটা দলিল বানায়া করিমের কাছে পাঠাবে যে ভাই, তুমি যে আমার কাছে টাকা পাইতা, মানে তুমি আমার কাছে ক্রেডিট ছিলা, তুমি আমার কাছে পাওনাদার ছিলা, আমি তোমাকে এত টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, সাথে সাথে আমার হিসাবের বই থেকে তোমার ওই নির্দিষ্ট পরিমাণের টাকা ডেবিট করে দিচ্ছি। মানে তোমার টাকাটা আমি কমায় দিচ্ছি, তুমি এখন আমার কাছে আর আগের মতো টাকা পাবে না। 10,000 টাকা পাইতা, 10,000 টাকার পণ্য কিনছিলাম, 4,000 টাকা ফেরত দিয়ে দিছি, 4,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, এখন তুমি আর আমার কাছে 10,000 টাকা পাবা না। এটা সে ঘোষণা দিয়ে দিল, তাই না? এই যে ঘোষণা দেওয়ার জন্য যে দলিলটা ব্যবহার করলো, এটার নামই হচ্ছে ডেবিট নোট। দেখো কি বলা আছে, ডেবিট নোট হলো একটি লিখিত দলিল যা ক্রেতা বিক্রেতার নিকট পাঠায়। ডেবিট নোটের মাধ্যমে ক্রেতা বিক্রেতার হিসাব থেকে অর্থ কমানোর দাবি করে। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন, যেখানে পণ্যের পূর্ণ বিবরণ থাকে এবং তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে এই মর্মের তথ্য প্রদান করে থাকেন। যে সকল কারণে ডেবিট নোট তৈরি করা হয়, সে সকল কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হওয়া, পণ্যটি নিম্নমানের হওয়া।
আচ্ছা, এরপরে কি বলতে পারি, ডেবিট নোটের মাধ্যমে ক্রেতা বিক্রেতাকে জানায় যে বিক্রেতার পাওনা টাকা কমিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ক্রেতার বইতে বিক্রেতা হলো পাওনাদার, যখন পাওনাদার হিসাব কমে তখন সেটি ডেবিট করা হয়, তাই সংশোধনী ডেবিট দলিলকে ডেবিট নোট বলে। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় যেই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আমরা দুইভাবে বুঝেছি। এক, প্রথমে আমরা নিজেদের ভাষায় নিজেরা ব্যাখ্যা করে বুঝেছি। দ্বিতীয়ত, আমাদের উত্তরে যা লেখা আছে এইটা আমরা পড়ে পড়ে একবার বোঝার চেষ্টা করেছি। আশা করছি এই দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে তুমি আসলে প্রশ্নগুলো বুঝতে পারবা। আসলে ক্লাসটা বোঝাটাই হচ্ছে মূল লক্ষ্য। উত্তর মুখস্থ করে তুমি কখনোই হুবহু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবা না। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা এই প্রশ্নগুলো বারবার বারবার পড়ো, এরপরে নিজেদের মতো করে পরীক্ষার হলে গিয়ে উত্তর করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।